যে বাচ্চারা সারা জীবনে জানতো না বই দেখে লিখতে হয়, তারা বই দেখে লিখে তারপর স্কুলে গিয়ে জমা দেয়। স্যার ম্যাডামরাই জানে না যে বইয়ের মধ্যে আছে কি। আমাদের ছেলেমেয়েরা কী হবে, কাজের বেটা কাজের বেটি হবে, মিডল ইস্টে যাবে, সেখানে হাড়ভাঙ্গা খাটুনি খাটবে, ওখান থেকে ডলার পাঠাবে, আর এখানকার যারা দুর্নীতিবাজ আছে তারা কানাডায় বেগম পাড়া তৈরি করবে। আমি এই নতুন শিক্ষা কার্যক্রমটা 7 থেকে পেয়েছি। 7-এর ইতিহাস বই একটা শরীফ শরীফার গল্প দেওয়া হয়েছে। ওই শরীফ শরীফার গল্পের মধ্যে বলা হয়েছে যে বড় হয়ে যাবে সে নিজেকে ছেলে থেকে মেয়ে দাবি করলে সে মেয়ে হয়ে যাবে, আর মেয়েরা যদি ছেলে দাবি করে নিজেরা ওরা মেয়ে ছেলে হয়ে যাবে। এখানে রান্নাবান্না শেখাচ্ছে। আমরা তো আর বড় হয়ে রান্নাবান্না করব না, আমরা তো বড় হয়ে হয়তো আইনজীবী হব, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, কিন্তু এখানে তো যদি আমাদেরকে রান্নাবান্না করায়, আর্ট করা, আমি তো আর আর্টিস্ট হব না বড় হয়ে। আর রান্নাবান্না তো সবাই এমনিই পারে। এখন তো আমাদেরকে অঙ্ক শেখাবে, ইংলিশ শেখাবে, এই জায়গায় আমাদেরকে রান্নাবান্না, আর্ট করা, অ্যাসাইনমেন্ট এগুলো দিচ্ছে। এখানে তো স্যার ম্যাডামরাই জানে না যে বইয়ের মধ্যে আছে কি। সেক্ষেত্রে ওনারা কীভাবে স্টুডেন্টদেরকে পড়াবে। স্কুলে বন্ধু খাতা নামে একটা খাতা আছে, যেটা গত বছর 6ষ্ঠ শ্রেণী থেকে শুরু হয়েছে। আমার বাচ্চা এখন ক্লাস 7-এ পড়ে। এটা হয় কি, কয়েকটা ছবি আঁকতে দেয় ওরা, ধরেন 8টা 10টা ছবি আঁকতে হবে। এখন আমার বাচ্চা তো ইন্টারেস্টেড না ছবি আঁকতে, সে ছবি আঁকা পারে না, কিন্তু সে তখন হয় কি কোনো আর্টিস্টের কাছে যেতে হবে। আমিও ভালো ছবি আঁকতে পারি না, আর্টিস্টের কাছে যেতে হবে, অথবা ওর আম্মা ওটা সাহায্য করে তাকে করে দেয়। কেন? স্কুলে জমা দিতে হবে, স্কুল যেহেতু চেয়েছে, যেহেতু সে ভালো ছাত্র, তার একটা স্কুলের স্যারদের প্রতি যেটা বলে ওটা করতে চায় সে কষ্ট করে। আচ্ছা, এটা করার পরে জমা দিয়েছে, তো জমা দেওয়ার পরে এটার কোনো রেজাল্ট নাই, তো এটা সে কী করলো? আর সে তো আসলে আর্টিস্ট হবে না ভবিষ্যতে। এটা একটা কো-কারিকুলার অ্যাক্টিভিটিস, কেউ ছবি আঁকবে, কেউ গান গাইবে, এক একজনে একটা জিনিস ভালো পারবে, জোর করে তাকে দ্বারা এটা করানো হচ্ছে। এরপরে এই খাতাগুলো এরকম একটা ক্লাসে ধরেন 70 জন ছাত্র আছে, 70 জন ছাত্র থাকলে 11টা সেকশন আছে স্কুলে, 770টা খাতা। শেষ পর্যন্ত ওই খাতাগুলো কেজি ধরে বিক্রি করে টাকা ইনকাম করা ছাড়া ওটার আর কোনো রেজাল্ট আমরা মনে করতেছি না। এবং বাচ্চাও জানে না যে এই যে খাতাটা জমা দিল সে আসলে কি ভালো করলো না খারাপ করলো, কোনো ফিডব্যাক নাই, হ্যাঁ, কোনো নম্বর তো নাই। আর নম্বর ছাড়া অন্য যেটাই থাকুক ওরা ছেলেরা বুঝে না, আমরাও বুঝি না। আর একটা জিনিস হলো এই যে অ্যাসাইনমেন্ট করায় অন্যদের বাসায় গিয়ে, কেন এটা অ্যাসাইনমেন্ট হবে স্কুলের কাজ, এটা হয় স্কুলে এই ব্যবস্থা থাকতে হবে অথবা অ্যাসাইনমেন্ট বন্ধ করতে হবে। অ্যাসাইনমেন্ট করে আর একটা স্কুলে গিয়ে মনিটর করে, মনিটর করার কাজ তো স্কুলের শিক্ষকের। ওরা একটা গ্রুপ করে দেয়, 10 জন বা 15 জনের একটা গ্রুপ, 2 জন বা 3 জন যায়। অন্য একজনের বাসায় যাওয়া তো নিরাপদ না আমরা মনে করি। এখন যার বাসায় একটু বড় তার বাসায় গেল, দেখা যায় একজনে 2 জনে কাজ করে, বাকি সবাই দৌড়দৌড়ি করতেছে, ফুটবল খেলতেছে। ওইটা আবার গিয়ে পরের দিন স্যারের ক্লাসে ডিসপ্লে করে, কাজ শেষ। এবং কোনো কিছুর কোনো মূল্যায়ন নাই, নম্বর ভিত্তিক কোনো কিছু নাই। ত্রিভুজ চতুর্ভুজ তো কোনো আপনি ত্রিভুজ পেয়েছেন মানে কি, আপনি যে চতুর্ভুজ পেয়েছে সে আপনার চেয়ে খারাপ? সে দেখা যায় তার সাথে আপনার চেয়ে ভালো ছাত্র, কিন্তু পাইছে চতুর্ভুজ। আমাদের দাবিটা হলো মেনলি যে এই কারিকুলামটা আমরা বাতিল চাই। কারণ হলো এই কারিকুলামে আমরা 1.5 বছর ধরে যারা দেখতেছি কোনো বাচ্চাই কিছু শিখতেছে না, এবং এটা নিয়ে বাচ্চাদের মধ্যে প্রচুর ক্ষোভ এবং অসন্তুষ্টি আছে। কিন্তু যেহেতু তাদের পড়াশোনা করতে হবে, একটা কিছু করতে হবে, তাই স্কুলে যায়। এখানে পরীক্ষা নাই, কে ভালো ছাত্র খারাপ ছাত্র কোনো বোঝার উপায় নাই, এবং ছাত্ররা কিছু শিখতেছে না। কারণ হলো না শিখেও যা, শিখলেও তা। যে বাচ্চারা সারা জীবনে জানতো না বই দেখে লিখতে হয়, তারা বই দেখে লিখে তারপর স্কুলে গিয়ে জমা দেয়, এবং স্যাররা উদ্বুদ্ধ করে যে আপনারা। প্রত্যেকটা অভিভাবক আজকে ভুক্তভোগী, তারা দেখতেছে যে এই কারিকুলাম থেকে তাদের সন্তানদের কোনো উপকার হচ্ছে না। একটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে, আমার এক ভাই উনি ওনার পয়েন্টগুলি বলেছেন, আমি আর ওদিক যাচ্ছি না, আমি আরেকটা দিকে যাচ্ছি, যে যারা এই কারিকুলামটার সাথে জড়িত, যারা কারিগর, তাদের থেকে একটু তাকিয়ে দেখেন। এই যে মসিউজ্জামান, সে হচ্ছে বাংলার জাস্ট শুধু মাস্টার্স। তারপর ডক্টর জাফর ইকবাল, উনি কয়টা বিষয়ে পিএইচডি করেছেন? একটা বিষয়ে করেছেন, মাস্টার্স করেছেন, এই তো। তারপর হয়েছে তারেক হাসান, উনি ঢাকা ইউনিভার্সিটিতে যে সাবজেক্টের উপরে উনি শিক্ষকতা করছেন সেটা হচ্ছে প্রতিবন্ধীদেরকে কীভাবে আপনি লালন পালন করবেন, সেই বিষয়টার উপরে উনি ক্লাস নিয়ে থাকেন। তাহলে আমরা কি দেখলাম? বাংলার একজন টিচার, তারপর প্রতিবন্ধীদের একজন টিচার, এবং বই মেলার বই লেখক একজন জাফর ইকবাল। এই ধরনের লোকজন দিয়ে আপনি সায়েন্স, আর্টস, কমার্সের কারিকুলাম আপনি তৈরি করছেন। যখন এই কারিকুলামটা চালু করতে গেল, তারা বললো যে এখন থেকে ছেলেমেয়েরা সায়েন্স, আর্টস, কমার্স 3টাই পড়তে পারবে। একেবারে ঢাকা মিথ্যা কথা এটা। সায়েন্স আগের তুলনায় 20% চেয়েও কম আছে। আর্টসের কী আছে আল্লাহ মাহবুদ জানে, আর কমার্স একেবারে 0% কারণ আমি নিজে কমার্স থেকে মাস্টার্স করেছি, পরবর্তীতে আইন পেশায় আসছি ল করে। কমার্সের যেহেতু আমি মাস্টার্স করা, আমি জানি ক্লাস 9-এ কী থাকবে, 10-এ কী থাকবে,
আমি আমার মেজো ছেলে ক্লাস 9-এ পড়ে, তার বইটা নিয়ে আমি দেখেছি কমার্সের কটা পর্যন্ত নাই, একটা জাবেদা খতিয়ান রামিল কিচ্ছু নাই। তার মানে আমরা সায়েন্সের যে বিষয়টা হায়ার ম্যাথ সেটাও নাই, তাহলে কি আছে এখানে? এখানে বাচ্চাদেরকে শিক্ষার জন্য, মেধা তৈরি করার জন্য কোনো কিছু রাখা হয়নি। জগন্নাথ ইউনিভার্সিটির একজন সিনিয়র টিচার উনি বলেছিলেন যে কাজের বেটা কাজের বেটি তৈরি করার জন্য এই কারিকুলাম। আমি ওনার সাথে একমত। তা আমাদের ছেলেমেয়েরা কী হবে? কাজের বেটা কাজের বেটি হবে, মিডল ইস্টে যাবে, সেখানে হাড়ভাঙ্গা খাটুনি খাটবে, ওখান থেকে ডলার পাঠাবে, আর এখানকার যারা দুর্নীতিবাজ আছে তারা কানাডায় বেগম পাড়া তৈরি করবে। এই লক্ষ্য উদ্দেশ্য নিয়েই মূলত এই কারিকুলামটা তৈরি করা হয়েছে। এখানে একটা শ্রেণী হবে এলিট শ্রেণী, আরেকটা হবে দাস শ্রেণী। যারা এই কারিকুলাম তৈরি করেছে, এই মসিউজ্জামান বলেন, তারেক হাসান বলেন বা জাফর ইকবাল বলেন, এদের ছেলে মেয়ে বা নাতিপুতেরা কিন্তু এই কারিকুলামে পড়ে না। তাদের ছেলে মেয়ে নাতিপুতেরা কোনটাতে পড়ে? তারা হয় বিদেশে পড়াশোনা করছে, আর নয়তো এই বাংলাদেশে অবস্থিত যে বিদেশি ইংলিশ মিডিয়াম আছে সেখানে তারা পড়াশোনা করে। নতুন যে শিক্ষাক্রম 2021 এটা বাতিল করতে হবে, কারণ এখানে আসলে 6 থেকে ক্লাস 10 পর্যন্ত 10টা সাবজেক্টের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে, এবং সেই সাবজেক্টগুলিও এমনভাবে বাছাই করা হয়েছে যাতে তারা আসলে কিছু কারিগরি দক্ষতা তা আমাদের ছেলে মেয়েদের হয়। অর্থাৎ মানে এই শিক্ষাক্রমটা মূলধারার যে শিক্ষা, সেই শিক্ষাটাকে আসলে কারিগরি শিক্ষার দিকেই নিয়ে যাওয়া হয়েছে। এতে আমাদের ছেলেমেয়েরা হয়তোবা দক্ষ মানে শ্রমিক হয়ে দেশের বাইরে অথবা দেশে তারা কিছু কাজ করতে পারবে। কিন্তু সত্যিকার অর্থে শিক্ষা যে মানুষের মধ্যে একটা মানে শিক্ষাকে বলা হয় জ্ঞান, মানে আলো, সে তার কোনটা ভালো কোনটা মন্দ এটা সে বুঝতে শিখে, সেই জায়গাটা এখানে ভীষণভাবে আসলে মার খাবে। এখানে প্রতি মুহূর্তেই তার মধ্যে ব্যবসাটাকেই ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তার মানে ব্যবসা মানে কি লাভ, লাভ মানে হচ্ছে আরেকজনকে ঠকানো। তাহলে এই চিন্তাটাই আসলে এখানে একটা প্রধান জায়গা হয়ে এসছে। ফলে এটা খুবই যৌক্তিক যে আজকে এই শিক্ষাক্রমটা বাতিলের যে দাবিটা অভিভাবকরা করেছে। এই কারিকুলামে আসলে প্রতিযোগিতা নাই, প্রতিযোগিতা না থাকলে আপনার কখনোই উন্নতি হবে না। এবং প্রতিযোগিতা এবং বরত্ব এই দুইটা মানুষের জীবনের মধ্যে শুরু থেকেই আছে এবং এই কারণে আমরা এত কিছু করার চেষ্টা করি। আপনি যদি একটা কিছু কেনেন, দেখা যাবে যে আমি তার চেয়ে একটু ভালো কিছু কেনার চেষ্টা করতেছি, বা আমরা যদি একই জিনিস কিনি তারপরেও একজন বলবে যে আমারটার রং সুন্দর বেশি, আমারটা 1 ইঞ্চি বড় বেশি, আমারটা ঢোলা বেশি, আমারটা সুন্দর বেশি, টাইট ফিটিং হয়েছে, ভালো ফিটিং হয়েছে। সেরকম সব কিছু ক্ষেত্রে, জীবনে সব কিছু ক্ষেত্রে একটা প্রতিযোগিতা থাকে। আপনি এই প্রতিযোগিতা এবং পরীক্ষাটাকেই তুলে দিয়েছেন। ত্রিভুজ, বৃত্ত এবং চতুর্ভুজ দিয়ে যে মূল্যায়ন করতেছেন, এই মূল্যায়নটা সঠিকভাবে হবে না, এবং এই সঠিকভাবে না হওয়ার কারণে সন্তানের মেধা বিকাশ সেভাবে হবে না, সে ওইভাবে লেখাপড়ায় আগ্রহী হবে না, সে নিজেকে ওইভাবে তৈরি করবে না। এতে ধীরে ধীরে সে অথর্ব হয়ে যাবে এবং কাজের বেটা কাজের বেটিতেই রূপান্তরিত হবে। জাতীয় শিক্ষাক্রম 2021-এর মধ্য দিয়ে শিক্ষার ক্ষেত্রে যে মূল্যায়ন প্রক্রিয়া, সেই মূল্যায়ন প্রক্রিয়াটাকে দুর্বল করা হয়েছে। আমরা দেখছি যে যেহেতু লিখিত পরীক্ষা ভিত্তিক মূল্যায়ন পদ্ধতি তুলে দিয়ে ধারাবাহিক মূল্যায়ন পদ্ধতি নিয়ে আসছে, নাম্বার ভিত্তিক মূল্যায়ন পদ্ধতিটা তুলে দিয়ে চিহ্নভিত্তিক মূল্যায়ন পদ্ধতি নিয়ে আসছে। এটার কারণে আমরা দেখছি যে শিক্ষার্থীরা আগের ক্লাসে ভালোভাবে না শিখেই কিন্তু পরবর্তী ক্লাসগুলোতে উঠে যাচ্ছে। মূলত মূল্যায়ন প্রক্রিয়াটা দুর্বল হচ্ছে, ভিত্তি শিক্ষাটা দুর্বল হচ্ছে, এবং এটার কারণে উচ্চশিক্ষাটাও নড়বড়ে হবে। মূলত একটা শিক্ষা ব্যবস্থাই ধ্বংস হবে, এবং শিক্ষা যেহেতু একটা জাতির মেরুদণ্ড, তাহলে আমরা মূলত এই শিক্ষা ব্যবস্থাটা ধ্বংসের বিরুদ্ধে আমরা সোচ্চার হচ্ছি, শিক্ষাক্রমটা বাতিল যাচ্ছে। এবং আমি মনে করি যে এই শিক্ষাক্রমটা আমাদের এখানে শিক্ষার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে চলমান যে বৈষম্য, সেই বৈষম্যকে আরও ত্বরান্বিত করবে, আরও বাড়াবে, শিক্ষার ক্ষেত্রে বৈষম্যটা আরও বাড়বে। এবং আমি মনে করি এই শিক্ষাক্রমটা বিজ্ঞান শিক্ষাকে সংকুচিত করছে। বিজ্ঞানের যে কন্টেন্ট, সেই কন্টেন্ট কমানো হলো একদিকে, অন্যদিকে আমরা দেখছি যে বিজ্ঞানের যে শিক্ষণ ঘন্টা, সেই শিক্ষণ ঘন্টাও কমানো হচ্ছে। এর মধ্যে কিন্তু বিজ্ঞান শিক্ষার কন্টেন্টও, বিজ্ঞান শিক্ষা সংকুচিত হচ্ছে। এইটার কারণে আমরা দেখব যে আমাদের এখানে কিন্তু চিন্তাশীল মানুষ তৈরি হবে না, যুক্তিশীল মনের মানুষ তৈরি হবে না, এবং অন্ধকার জন্য কুসংস্কারের জন্য মানুষ তৈরি হবে।